তো ফার্স্টে আমরা একটোপিক প্রেগনেন্সি কি এটা নিয়ে পড়বো যে একটোপিক প্রেগনেন্সি এমন এক ধরনের প্রেগনেন্সি যেখানে ফার্টিলাইজড যে ওভামটা ওটা ইমপ্ল্যান্ট হয় এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির বাইরে যে কোনো জায়গায়। যেমন এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিটা, এটার বাইরে যে কোনো জায়গায় যদি ইমপ্ল্যান্টেশন হয় সেটাকে বলবো একটোপিক। মানে অ্যাবনর্মাল যে কোনো সাইডে যদি ইমপ্ল্যান্টেশন হয় সেটাকে বলা থাকে একটোপিক প্রেগনেন্সি। তাহলে এখানে আমাদের ডেফিনেশনে কি আসবে? অ্যান একটোপিক প্রেগনেন্সি ইজ ওয়ান ইন উইচ ফার্টিলাইজড ওভাম ইজ ইমপ্ল্যান্টেড অ্যান্ড ডেভেলপড আউটসাইড দ্য নর্মাল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। তো দেখো ইমপ্ল্যান্টেশন নর্মালি অকার হয় কোথায়? এখানে এন্ডোমেট্রিয়ামে অকার হয়, যেখানে হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি নেয়ার দ্য ফান্ডাস। তাহলে ওয়াল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল নেয়ার দ্য ফান্ডাস এটা হচ্ছে নর্মাল anterior posterior wall of the body near the fundus, মানে এই জায়গাটুকু এদিকে ফান্ডাসের কাছাকাছি anterior posterior ওয়ালে এই জায়গাটা হচ্ছে তোমার ইমপ্ল্যান্টেশনের জন্য নর্মাল সাইড। এবং এটা 20th day of the রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলের 20তম দিনে এটা হচ্ছে নর্মালি হয়। এখন ফার্স্টে দেখবো যে কমন সাইট কী কী আছে। কমন সাইটের অফ একটোপিক প্রেগনেন্সির মধ্যে প্রথমেই আমরা দেখবো ফ্যালোপিয়ান টিউব আছে, এখানে ওভারি আছে, তারপর এন্ডোমেট্রিয়াল যে ক্যাভিটি, এই ক্যাভিটিতে হতে পারে, ব্রড লিগামেন্টে হতে পারে। আমাদের দেখো ব্রড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, এদিকে হচ্ছে ব্রড লিগামেন্টগুলো থাকে, এই ব্রড লিগামেন্টসগুলোতে হতে পারে। তারপর আছে হচ্ছে রুডিমেন্টারি হর্ন অফ দ্য ইউটেরাস এবং সার্ভিক্সও থাকতে পারে। এগুলো হচ্ছে নর্মাল যে সমস্ত মানে এগুলো কমন সাইট অফ একটোপিক প্রেগনেন্সি। আচ্ছা, তো কমন সাইট অফ দ্য একটোপিক প্রেগনেন্সি এটাকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন আর একটা হচ্ছে ইউটেরাইন। তো এক্সট্রা ইউটেরাইনের মধ্যে আমরা দেখব সবচেয়ে বেশি হচ্ছে টিউবাল, এবং টিউবালের মধ্যেও সবচেয়ে বেশি হচ্ছে অ্যাম্পুলা। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে একটোপিক প্রেগনেন্সির কমন সাইট হচ্ছে অ্যাম্পুলা। এবং টিউবাল হতে পারে, সেটা ওভারিয়ান হতে পারে, অ্যাবডোমিনাল হতে পারে, মানে অ্যাবডোমেনে থাকতে পারে। তারপর আছে এই অ্যাবডোমিনালকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এবং সেকেন্ডারি দুই রকমের, একটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, একটা এক্সট্রা পেরিটোনিয়াল। পেরিটোনিয়ামের বাইরে এবং ভিতরে। অ্যাবডোমিনালের মধ্যে যে সেকেন্ডারি সেটা হচ্ছে আমাদের দুই রকমের। প্রাইমারিটা একেবারে রেয়ার। আর টিউবালের মধ্যে আমরা দেখবো যে অ্যাম্পুলা, এখানে ডাইলেটেড পোর্শনটুকু হচ্ছে অ্যাম্পুলা, তারপর এই জায়গায় ইসমাস, তারপর এই জায়গায় ইনফান্টিবুলাম, এই যে পোর্শনগুলা, তারপর অ্যাম্পুলা, ইসমাস, ইনফান্টিবুলাম এই জায়গাগুলোতে হতে পারে। এবং ইন্টারস্টিশিয়ামে হতে পারে। ইন্টারস্টিশিয়ামের কোন জায়গাটা? ইন্টারস্টিশিয়াম হচ্ছে যে ইন্ট্রামুরাল যে পার্টটুক আছে, এই ইন্ট্রামুরাল পার্টটুকের মধ্যে হতে পারে, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াম। ইন্ট্রামুরাল পার্টটুকুর কথা বলা হয়েছে। তারপরে আমরা দেখব ইউটেরাইন কী কী সাইট আছে। ইউটেরাইন সাইটের মধ্যে আমরা দেখব সার্ভাইকাল, অ্যাঙ্গুলার, কর্নুয়াল আর সিজারিয়ান স্কার। সিজারিয়ান স্কার বলতে বোঝানো হয়েছে যে একবার সিজার হয়েছে, তো ওই জায়গায় একটা স্কার ফর্মেশন হয়ে গেছে, ওই স্কার থেকে হতে পারে। তারপর দেখব এই যে সার্ভাইকাল, অ্যাঙ্গুলার, কর্নুয়াল, এই জায়গাটা দেখে আসি। দেখো সার্ভাইকাল, এই যে সার্ভিক্সের মধ্যে যদি হয় তাহলে সেটা হবে সার্ভাইকাল। অ্যাঙ্গুলার হচ্ছে একদম ইউটেরাসের কর্নারে, এবং কর্নুয়াল যেটা সেটা হচ্ছে এটাও লাইক কর্নারের দিকেই, বাট যে মানে ইউটেরাসের ভেতরে আর কি, মানে মুরাল পার্টে, ইন্টারমুরাল পার্টে, বাট এটা একদম অ্যাঙ্গেলে ইউটেরাসের মানে ইন্টারমুরাল পার্টের হচ্ছে বাইরে। আচ্ছা, তাহলে কর্নুয়াল আর অ্যাঙ্গুলারটা আমরা বুঝলাম। এবার আমরা চলে যাই এটিওলজি কী আছে। এটিওলজির মধ্যে আমরা সবার আগে দেখব যে আমরা যেটা হয় মানে মেনলি হচ্ছে সালফিনজাইটিস অ্যান্ড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকলে আমাদের রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। মানে ইনফেকশন অফ দ্য ফেলোপিয়ান টিউব হচ্ছে সালফিনজাইটিস, আর হোল পেলভিসে যদি ইনফ্লামেশন হয় সেটা হচ্ছে আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলবো। এবং এখানে কি কি কারণ আছে? মেনলি এই সালফিনজাইটিস এবং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হলে কি কারণে আমাদের যে একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্সেস বেড়ে যায়? তো যেটা হয় যে ফেলোপিয়ান টিউবে যদি ইনফ্লামেশন হয় তাহলে ফেলোপিয়ান টিউবে যে সিলিয়াগুলো আছে এবং স্মুথ মাসেলগুলো আছে সেগুলা দিয়ে হলো আমাদের মুভ, তো এক তো হচ্ছে মুভ করার কথা ইউটেরাসের দিকে, কিন্তু এগুলার কারণে যেহেতু সিলিয়া ড্যামেজ হয়ে যায় এবং মাসেল মুভমেন্টটা তখন স্লো ডাউন হয়ে যায়,
ইনফ্লামেশনের কারণে সেক্ষেত্রে দেখা যায় যে ফার্টিলাইজড এগ টিউবে স্টাক হয়ে যেতে পারে। আর কী কী কারণে স্টাক হতে পারে? যদি টিউবাল লুমেনটাই ন্যারো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্টাক হয়ে যেতে পারে। ইনফ্লামেশন কজেস স্কারিং ইনসাইড দ্য টিউব। তো ইনফ্লামেশনের কারণে যে টিউবের ভেতরে এটা ন্যারোয়িং হয়ে তারপরে দেখা যেতে পারে যে ব্লক হয়ে গেছে। ফর্মেশন অফ দ্য পকেট, যখন স্কার ফর্মেশন হয় ফেলোপিয়ান টিউবের ভেতরে তো স্মল স্মল পকেট আর স্টাক এরিয়া থাকে, তো এর কারণে একটা হচ্ছে ট্র্যাপ হয়ে যায় পকেটের গুলাতে, যার কারণে এখানে ইমপ্ল্যান্ট হয় আর গ্রো হয়, ওখানে একটা গ্রো করে আর কি। আচ্ছা, তারপর ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস ইনফেকশন, এটাও একটা কমন রিস্ক ফ্যাক্টর। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস ইনফেকশনের কারণ বলছে যে এখানে এটা ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস আমরা জানি এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এবং এটা ড্যামেজ করে ফেলোপিয়ান টিউবকে, যার কারণে এটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সির চান্সেস আমাদের অনেক বেড়ে যায়। তো তারপর একটা ব্যাপার যে সালফিনজাইটিস ইসমিকা নোডোসা, এটা হচ্ছে একটা কন্ডিশন যেখানে ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব মানে ইসমাসে হচ্ছে মেনি টাইনি পকেট আর আউটপাচিং ডেভেলপ হয়। এই যে টাইনি পকেট আর আউটপাচিং ডেভেলপ হয় ইসমাসে, এগুলা অ্যাবনর্মাল এরিয়া হিসেবে থাকে। এই অ্যাবনর্মাল এরিয়াগুলোতে হচ্ছে ফার্টিলাইজ যে এগগুলো আছে এগুলো হচ্ছে ট্র্যাপ হয় এবং আলটিমেটলি একটোপিক প্রেগনেন্সি। তারপরে আমরা দেখব যে স্মোকিংও হচ্ছে একটোপিক প্রেগনেন্সির যে রিস্ক সেটা বাড়িয়ে দেয়, কারণ স্মোকিং হচ্ছে সিলিয়াকে এবং স্মুথ মাসেলকে, ফেলোপিয়ান টিউবের সিলিয়া এবং ফেলোপিয়ান টিউবের স্মুথ মাসেলকে এফেক্ট করে, যার কারণে একটা মুভমেন্ট করতে পারে না, তো দেখা যায় যে একটোপিক প্রেগনেন্সি ডেভেলপ করে। এবার আমরা আয়াট্রোজেনিক কজের মধ্যে আসি। আয়াট্রোজেনিক ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আয়াট্রোজেনিক শব্দটার মানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট অথবা ডক্টর রিলেটেড যে সমস্ত ইন্টারভেনশন আছে সেসব ইন্টারভেনশনের কারণে যে ঘটে সেটাকে বলা হয়েছে আয়াট্রোজেনিক। আর এইগুলো আয়াট্রোজেনিকের মধ্যে আমাদের হেডলাইন কয়েকটা আছে, একটা হচ্ছে কন্ট্রাসেপটিভ ফেইলার, টিউবাল সার্জারি, ইন্ট্রাপেলভিক অ্যাডহেশন ফলোয়িং পেলভিক সার্জারি, মানে পেলভিক সার্জারি, টিউবাল সার্জারি, আর একটা হচ্ছে গিয়ে কন্ট্রাসেপটিভ ফেইলার। এগুলো হচ্ছে হেডলাইন, মানে ফার্টিলিটি কিছু প্রসিডিউর আছে, মানে ডক্টরের যে সমস্ত ইন্টারভেনশন সেগুলোর কারণে যেটা হচ্ছে। এখন কন্ট্রাসেপটিভ ফেইলারের মধ্যে আমরা প্রথমেই দেখব যে উইমেন ইউজিং এনি ফর্ম অফ কন্ট্রাসেপশন দেয়ার ইজ রিডিউসড রিস্ক অফ একটোপিক প্রেগনেন্সি। মানে জেনারেলি যেটা হয়, মানে মোস্ট আমাদের কন্ট্রাসেপটিভ যেগুলো আছে সেগুলো তো প্রেগনেন্সিকে প্রিভেন্ট করে, কিন্তু যদি এরকম হয় যে এটা মানে প্রেগনেন্সি হচ্ছে না, তখন কিন্তু মানে কন্ট্রাসেপটিভ মেথডগুলো যদি ফেল করে তখন দেখা যায় হায়ার চান্স অফ দ্য প্রেগনেন্সি অফ একটোপিক প্রেগনেন্সি একটা হায়ার চান্সেস থাকে। তো এই যে এইগুলোর মধ্যে একটা আছে আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সিকে ইফেক্টিভলি হলো প্রিভেন্ট করে, বাট তার কারণে হতে পারে টিউবাল ইমপ্ল্যান্টেশন। তো আইইউডি হচ্ছে আমরা জানি ইউটেরাসের ভেতরে থাকে এবং ইউটেরাসের ভেতরে ফার্টিলাইজেশন হতে দেয় না, বাট ডাজ নট, আচ্ছা ইউটেরাসের ভেতরে হচ্ছে ইমপ্ল্যান্টেশন হতে দেয় না, বাট টিউবের ভেতরে যে ফার্টিলাইজেশন এটা ঠিকই হচ্ছে। সো ইফ প্রেগনেন্সি স্টিল হ্যাপেন, ইট ইজ মোর লাইকলি টু বি একটোপিক, অ্যান্ড এটা স্পেশালি দ্য ফেলোপিয়ান টিউবে দেখা যায়। তেমন কপার আইইউডি এটাতে হায়ার রিস্ক থাকে এবং হরমোনাল আইইউডি এর ক্ষেত্রে একটু লোয়ার রিস্ক থাকে আর কি, বাট কপার আইইউডির ক্ষেত্রে ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের ক্ষেত্রে রিস্কটা বেশি থাকে। আমরা স্টেরিলাইজেশন অপারেশনে দেখি, এখানে হচ্ছে যদি দেখি যে স্টেরিলাইজেশন বলতে টিউবাল লাইগেশন, তার কারণে টিউবটা ব্লক হয়ে যায় এবং এই কারণে দেখা যায় যে ইফ দ্য প্রসিডিউর ফেলস অ্যান্ড প্রেগনেন্সি হ্যাপেন্স, তখন দেখা যায় যে টিউবের ভেতরেই হচ্ছে প্রেগনেন্সি হয়ে যায়, কারণ হচ্ছে নর্মাল প্যাসেজটা তো ব্লক করে দিছে এগের, তো এগটাও ইউটেরাসে রিচ করতে পারে না, তখন দেখা যায় যে টিউবের মধ্যেই আসলে এরকম হয়ে গেছে আর কি, প্রেগনেন্সি হয়ে গেছে, মানে ইমপ্ল্যান্টেশন হয়ে গেছে। তারপর প্রোজেস্টেরন অনলি পিল বা পোস্ট কয়টাল পিল, এটা হচ্ছে টিউবাল মর্টালিটিকে ইম্পেয়ার করে।
তো এই যে হরমোনাল পিলগুলো আছে এগুলা স্লো ডাউন দ্য মুভমেন্ট অফ দ্য এগ ইন দ্য ফেলোপিয়ান টিউব। তো যদি এগটা অনেক স্লোলি মুভ করে তো এটা টিউবের ভেতরেই ইমপ্ল্যান্ট করে যেতে পারে এবং ইউটেরাসে রিচ করার আগেই সে ইমপ্ল্যান্ট করে যেতে পারে, যার কারণে একটোপিক প্রেগনেন্সি হতে পারে। তাহলে এই যে পোস্টকয়টাল পিল, পোস্টকয়টাল এস্ট্রোজেন আর প্রজেস্টেরন অনলি পিল, এই দুটো হচ্ছে এরকম মর্টালিটিকে হচ্ছে রিডিউস করে, যার কারণে এটা হতে পারে। আর টিউবাল সার্জারির কথা আমরা আগেই বলেছি যে টিউবাল রিকনস্ট্রাকটিভ সার্জারি যেটা, সেটা কিন্তু রিস্ককে বাড়িয়ে দেয়, কারণ যে কোনো সার্জারি ইন দ্য ফেলোপিয়ান টিউব তার কারণে যেটা হতে পারে যে এখানে স্কার এবং স্ট্রাকচারাল চেঞ্জেস হতে পারে, এবং স্কার হলে বা স্ট্রাকচারাল চেঞ্জ হলে এগ পাস করতে পারে না স্মুথলি, তখন দেখা যায় যে স্টাক হয়ে যেতে পারে বা এখানে ভেতরে টিউবের ভেতরে স্টাক হয়ে যায়। ইন্ট্রাপেলভিক অ্যাডহেশন ফলোয়িং পেলভিক সার্জারি, পেলভিক সার্জারি বলতে যখন ওভারিয়ান সিস্টের কোনো সার্জারি হতে পারে বা ফাইব্রয়েডের সার্জারি হতে পারে, অ্যাপেন্ডিক্সের সার্জারি হতে পারে, পেলভিসের যে কোনো সার্জারি হলে স্কার ফর্মেশন হয়, টিস্যু ব্যান্ডস তৈরি হয় ইনসাইড দ্য অ্যাবডোমেন। তো এই ব্যান্ডগুলো কী করে, পুল করে ফেলোপিয়ান টিউবকে ব্যান্ডগুলো পুল করতে পারে বা ডিস্টর্ট করতে পারে। তো তখন ফেলোপিয়ান টিউবের ফাংশনটা এফেক্টেড হবে, যার কারণে এটা একটি প্রেগনেন্সির দিকে লিড করতে পারে। আরেকটা হচ্ছে ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এটা কি? এটা হচ্ছে কি টিউবাল প্রেগনেন্সি ইজ ইনক্রিজড ফলোয়িং ওভুলেশন ইন্ডাকশন অর IVF। তো IVF এর ক্ষেত্রে দেখা যায় ফার্টিলাইজড এগ তো হচ্ছে ইউটেরাসের এখানে প্লেস করা হয়, বাট সামটাইমস এটা হচ্ছে ব্যাকওয়ার্ড মুভ করে ফেলোপিয়ান টিউবের দিকে চলে যেতে পারে ইউটেরাস স্টে না করে, যার কারণে একটোপিক প্রেগনেন্সির চান্সেস অনেক বেড়ে যায়, স্পেশালি টিউবাল যে একটোপিক প্রেগনেন্সি যেটার চান্সেস অনেক বেড়ে যায়। তাহলে 5 থেকে 7% IVF কেসেস আছে যেখানে হচ্ছে এরকম হতে পারে। আচ্ছা, তারপর হেটারোটাইপিক প্রেগনেন্সি হতে পারে। এখানে হেটারোটাইপিক প্রেগনেন্সি বলতে বোঝানো হয়েছে যে একটা ইমপ্ল্যান্টেশন ইউটেরাসে হয়েছে, আরেকটা ইমপ্ল্যান্টেশন হয়েছে টিউবে। এটাও IVF এর ক্ষেত্রে পসিবল। এবার আমরা আদার কিছু কজে যাই। আদার কজের মধ্যে আছে প্রিভিয়াস একটোপিক প্রেগনেন্সি। প্রিভিয়াস যদি একটা ওমেনের যদি আগে একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে ফেলোপিয়ান টিউবটা তার অবশ্যই ড্যামেজ এবং অলরেডি স্কার আর ন্যারোড হয়ে আছে এবং সিলিয়া মুভমেন্টটাও তার পোর, তো তার হায়ার চান্সেস আছে আবার হওয়ার। অ্যাবর্শনের কারণে এটা রিস্ক, এটাও সেম যে যদি হচ্ছে অ্যাবর্শন স্পেশালি ইফ নট ডান ইন স্টেরাইল কন্ডিশন, তার কারণে ইনফেকশন এবং ইনফ্ল্যামেশন হয়ে থাকতে পারে, এবং ইনফেকশন এবং ইনফ্ল্যামেশন ইউটেরাস এবং টিউবে হতে পারে, তার কারণে টিউবটা ড্যামেজ হয়ে এরভাবে দেখা যাচ্ছে যে চান্সেস অফ এগ গেটিং স্টাক, টিউবের ভেতরে একটা স্টাক হয়ে যায় এবং দেখা যায় যে টিউবের ভেতরেই গ্রো করা শুরু করে। ডেভেলপমেন্টের ডিফেক্ট অফ দ্য টিউব, তো দেখা যায় ইলংগেশন, ডাইভার্টিকুলাম, এক্সেসরি অস্টিয়া। তো সাম ওমেন কিছু অ্যাবনর্মাল ফেলোপিয়ান টিউব নিয়ে ডেভেলপ করে, জন্মগ্রহণ করে, যেমন ইলংগেশন, ডাইভার্টিকুলাম, এক্সেসরি অস্টিয়া। মানে টিউব যদি অনেক বেশি লম্বা হয় তার কারণে কি হয়, একটা ট্রান্সপোর্ট অনেক স্লো হয়ে যায়, পুরোপুরি ট্রান্সপোর্ট হয়ে আসতে পারে না, টিউবের ভেতরেই দেখা যায় ওখানেই ইমপ্ল্যান্ট করে, ওখানেই ফার্টিলাইজড হয়ে ওখানেই ইমপ্ল্যান্টেশন হয়ে যায়। ডাইভার্টিকুলাম, সাম পাউচ ইন দ্য টিউব। ডাইভার্টিকুলাম বলতে কিছু কিছু ওমেনদের দেখা যায় টিউবের ভেতরে পাউচ থাকে, তো ওই পাউচের মধ্যে একটা ট্র্যাপ হয়ে যেতে পারে। বা এক্সেসরি অস্টিয়া, এক্সট্রা ওপেনিং ইন দ্য টিউব, এগ মে গো রং ওয়ে। তো যদি দেখা যায় যে টিউবের ভেতরে একটা এক্সট্রা ওপেনিং আছে, তো তখন দেখা যায় যে ওই ওপেনিং দিয়ে এগটা অন্যদিকে চলে গেছে। তো এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিফেক্ট, মানে পাউচ হতে পারে, অস্ট্রিয়া হতে পারে বা ইলংগেশন হতে পারে টিউবের, সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু একটিপিক প্রেগনেন্সির চান্সেস থাকে, এগুলো ডেভেলপমেন্টাল ডিফেক্টের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে ট্রান্সপেরিটোনিয়াল মাইগ্রেশন অফ দ্য ওভাম। এটা কি? এটা কন্ট্রালাটারাল প্রেজেন্স অফ কর্পাস লুটিয়াম ইজ নোটিস। ব্যাপারটা হচ্ছে যে নর্মালি ওভারি এগ রিলিজ করে এবং নিয়ারবাই ফেলোপিয়ান টিউবেটাকে ক্যাচ করে ফেলে, বাট সামটাইমস এগটা ক্রস করে যায় অপোজিট সাইড থ্রু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি অ্যান্ড এন্টার দ্য আদার টিউব, মানে অপোজিট সাইডের টিউবে সে ঢুকে যায়। এই যে স্ট্রেঞ্জ একটা পাথওয়ে ফলো করতেছে, ট্রান্সপোর্ট সিস্টেমকে কনফিউজ এতে কনফিউজ হয়ে যায় এবং এগ হচ্ছে একটা রং প্লেসে ইমপ্ল্যান্ট করে ফেলে। তাহলে এই যে ট্রান্সপেরিটোনিয়াল মাইগ্রেশন হচ্ছে,
তো এবার হচ্ছে আমরা মোড অফ দ্য টার্মিনেশন অর ফেট অর আউটকাম অফ দি একটোপিক প্রেগনেন্সি নিয়ে পড়ব। তো ফার্স্টে আমরা দেখি টিউবাল মোল। তো টিউবাল মোল জিনিসটা কি? মোল আমরা জানি যে একটা মাস অফ প্রেগনেন্সি টিস্যু যেটা কিনা এমব্রায়ো হইতে পারে নাই, ফেলস টু ডেভেলপ ইন্টু এ নর্মাল এমব্রায়ো, এবং এটা পারজিস্ট করতেছে, এনলার্জ হচ্ছে বা ডিজেনারেট হচ্ছে, মানে যেটা রিটেইনড হয়ে আছে, ঠিক আছে। তো টিউবাল মোল যেটা সেটা হচ্ছে টিউবে, হ্যাঁ, মানে প্রোডাক্ট অফ দ্য কনসেপশন রিটেইনড ইনসাইড দি ফেলোপিয়ান টিউব, ঠিক আছে। তাহলে এটাকে বলা থাকে টিউবাল মোল। এবার আমরা দেখি যে যেটা হচ্ছে যে টিউবাল মোল হওয়ার কারণে দেখা যায় যে বারবার ওই জায়গায় তো ইনভেশন হচ্ছে। তো ইনভেশন হলে কি হয়, বারবার হচ্ছে হেমোরেজ হচ্ছে, এবং হেমোরেজ হয়ে সেটা হচ্ছে দেখা যায় যে টিউবাল মোলটা যে জায়গায় টিউবের যে জায়গায় ফর্ম হয়ে আছে সেখান থেকে সেপারেট হয়ে চলে যেতে পারে। তো সেটা কি হতে পারে, সেটার ফেট হতে পারে, সেটা দেখা যায় যে অ্যাবজর্পশন হয়ে যেতে পারে পুরোপুরি, তারপর এটা কিন্তু অ্যাবর্শন হয়ে এক্সপালশন হয়ে যেতে পারে। অথবা আমরা দেখতে পারবো যে এরকমও হয় যে পাউচ অফ ডগলাসে অনেক বেশি পরিমাণে ব্লাড কালেক্টেড হয়ে থাকে, হেমাটোসিল যেটা। তো আমরা তো জানি যে এটা যে অ্যাবর্শনটা হচ্ছে সেটা কিন্তু যে ফেলোপিয়ান টিউব দিয়ে বের হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ফেলোপিয়ান টিউবের যে ইনফান্ডিবুলাম সেই দিক দিয়ে, মানে অ্যাবডোমিনের দিকে যে অস্টিয়ামটা, সেদিকে অ্যাবডোমিনাল অস্টিয়াম দিয়ে বের হয়ে যায়, বের হয়ে গেলে সেটা হচ্ছে টিউবাল অ্যাবর্শন হবে। তো এই যে টিউবাল মোল, এটা দুটো ফেজ আমরা পড়লাম, যে একটা হচ্ছে টিউবাল, এটা কমপ্লিট অ্যাবজর্পশন, মানে ওই জায়গায় যে জায়গায় আছে সেখানেই সেই জায়গাটাই পুরো কন্টেন্টটাকে অ্যাবজর্ভ করে ফেলেছে, অথবা টিউবাল অ্যাবর্শন হতে পারে। এবার আমরা টিউবাল অ্যাবর্শন কি দেখি, এখানে হচ্ছে মাসকুলার কিছু কন্ট্রাকশন হয়, এবং মাসকুলার কন্ট্রাকশনের কারণে কি হয়, অ্যাবডোমিনাল অস্টিয়াম দিয়ে বের হয়ে চলে যায়, এটা হচ্ছে অ্যাবর্শন। এবং টিউবাল রাপচারটা যদি দেখি, টিউবাল রাপচারটা মেনলি যে ইসমাসে যদি হয়, তখন ইসমাসে হলে কিন্তু দেখা যায় যে রাপচার হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ইসমাসটা কিন্তু তুলনামূলকভাবে ন্যারো থাকে এবং লেস ডিস্টেন্সেবল থাকে। আর অ্যাম্পুলা যেটা, সেটা কিন্তু ডায়ালেটেড একটা পোর্শন, এবং এখানে কিন্তু দেখা যায় যে ডায়ালেটেড একটা পোর্শন, এবং এখানে রাপচার হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তো এই যে আমরা দেখব যে টিউবাল রাপচার হলে কী হয়, ম্যাসিভ হেমোরেজ হয়। এবং তারপর আমরা দেখি যে সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি জিনিসটা কি। ওকে, আরেকটা জিনিস এখানে দেখো যে ইন্টারস্টিশিয়াল ইমপ্লান্টেশনও হতে পারে। ইন্টারস্টিশিয়াল ইমপ্লান্টেশন হলে কী হয়, এখানে ইন্টারস্টিশিয়াল জোনে অনেক বেশি পরিমাণ ভাস্কুলার সাপ্লাই আছে, তো রাপচার হলে ম্যাসিভ হেমোরেজের সম্ভাবনা থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সিতে আসি। সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি জিনিসটা কি, এখানে এটা হচ্ছে কি যে একটোপিক সাইড থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় ইমপ্ল্যান্ট হয়ে ওই জায়গায় ধরো ফিটাসটা বেড়ে উঠতেছে, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি, এবং এটা একটা রেয়ার কন্ডিশন অবশ্যই। আর এখানে কি হয়, মেনলি হচ্ছে কী প্রি রিকুইজিট আছে, এটা যে টিউবাল ওয়ালটা অনেক, পারফোরেশনটা অনেক আস্তে আস্তে হচ্ছে, বা অ্যামনিওনটা ইনট্যাক্ট আছে, বা প্লাসেন্টা হচ্ছে নেবারিং স্ট্রাকচারে অ্যাটাচড হয়ে হচ্ছে একটা ভাস্কুলার কানেকশন করতে পেরেছে। তো তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমার সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সিটা হচ্ছে, এবং অ্যামনিয়ন কোরিয়ন ইনট্যাক্ট আছে, টিউবাল ওয়ালটা আস্তে আস্তে পারফোরেট হচ্ছে। তো একটা টাইম পায় ওই যেই একটোপিক প্রেগনেন্সিটা হলো, তো সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা অন্য জায়গায় গিয়ে ইমপ্ল্যান্ট হতে পারে, সেটা একটা টাইম পায়, তাই না। তো যেটা হয় যে ব্লাস্টোসিসের ডেথ হয়ে যেতে পারে, ফেট অফ দ্য সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি, আলটিমেটলি যে অ্যাবজর্পশনই হয়ে যায় কমপ্লিটলি, অথবা হেমোরেজ হতে পারে, যেহেতু প্লাসেন্টা সেপারেশন হয়ে যেতে পারে যে কোনো টাইমে, ইনফেকশন হতে পারে, বা ফিটাল ডেথ হয়। মানে আলটিমেটলি যেটা হবে যে মামিফিকেশন, সাপুরেশন ফিটাল ডেথের পরে। আর টার্ম প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে, এটা অনেক রেয়ার, মেনলি এটা ব্লাস্টোসিস্টেই মারা যায়, অথবা ফিটাস হয়ে তারপর মারা যায়, অথবা ওই জায়গায় তো হেমোরেজ ইনফেকশন আছে। তাহলে এটা হালকা পাতলা মনে রাখো। সেকেন্ডারি ব্রড লিগামেন্ট প্রেগনেন্সি যেটা,
The pregnancy may continue between 2 layers of the peritoneum. এটা হচ্ছে ব্রড লিগামেন্ট প্রেগনেন্সি। আর অ্যারিয়াস স্টিলা রিয়াকশন, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামে যেই অ্যাডিনোমেটাস চেঞ্জ হয় সেটাকে বলা হয়ে থাকে। তো এখানে হচ্ছে কী কারণে ভ্যাজিনাল ব্লিডিং হয় সেটা হচ্ছে যে দেখো যে প্রোজেস্টেরন লেভেল যদি কমে যায়, মানে প্রোজেস্টেরন লেভেল হচ্ছে ফল করে, যেহেতু কর্পাস লুটিয়াম ফল করতেছে কারণ এইচসিজি কমে যাচ্ছে। তো এইচসিজি কমে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু একটিপি প্রেগনেন্সির যে ট্রপোপ্লাস্ট সেটা তো অতটা ম্যাচিউর্ড না, মানে গ্রোথটাও ভালো না, সেক্ষেত্রে এইচসিজিটা কম। আমাদের জানি ট্রপোপ্লাস্ট থেকে এইচসিজি আসে, সেক্ষেত্রে এইচসিজির লেভেলটা কমে গেছে। তো এইচসিজির লেভেল কমে গেলে তো আলটিমেটলি কী হয়, এন্ডোমেট্রিয়াম গ্রোথটাও কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়ামটা মেনটেন হচ্ছে না এবং এটা স্লাফিং আউট হয়ে যাচ্ছে। এবার আমরা অ্যাম্পুলাতে আসি। অ্যাম্পুলাটা কমনেস্ট সাইট অফ দ্য একটোপিক প্রেগনেন্সি, যেটা হচ্ছে লেস ডেঞ্জারাস কারণ এটা ডাইলেটেড একটা পোর্শন। ইসমাসটা লেস কমন সাইট, এটা মোর ডেঞ্জারাস কারণ ন্যারোয়েস্ট পার্ট। আর ফার্স্টে এখন আমরা দেখব যে কী কী রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফার্স্টে চলে যাব যে টিউবের ক্ষেত্রে আমরা প্রথমে বুঝবো যে টিউবে কোনো ক্ষতি হলে যখন টিউবাল প্রেগনেন্সি হওয়ার চান্সেস বেড়ে যায়। কারণ কি হয়, তখন এই যে আমাদের যেই ইনফান্ডিবুলাম আছে, ইনফান্ডিবুলাম দিয়ে এগ তো ট্রান্সপোর্ট হয়ে যাওয়া লাগে ইসমাসে, তাই না? তাহলে টিউবে কোনো সমস্যা হলে ট্রান্সপোর্টটা হয় না, ওই জায়গায় হচ্ছে জায়গাটা থেকে যায়, এখানেই ইমপ্ল্যান্ট হয়ে যায়। তখন কি হয় যে একটোপিক প্রেগনেন্সির চান্সেস বেড়ে যায়। তো কী কী কারণে, আমি প্রথমে হচ্ছে টিউবের কজগুলোকে এক্সক্লুড করে নেই এখান থেকে। ফার্স্টে টিউবাল ড্যামেজ হয়, টিউবাল রিকনস্ট্রাকটিভ সার্জারি হলে। আরেকটা কি, টিউবাল লাইগেশন হয়। তাহলে ড্যামেজ, সার্জারি, লাইগেশন। এবার আমরা আইইউসিডিতে আসি। আইইউসিডি, আচ্ছা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের ক্ষেত্রে আসি। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি হয় তখন দেখা যায় যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকে এইরকম হতে পারে যে ফেলোপিয়ান টিউবে ড্যামেজ হতে পারে। তারপর আরেকটা দেখো, টিউবাল এন্ডোমেট্রিওসিস, এটাও কিন্তু হচ্ছে টিউবের মধ্যেই পড়ছে। তাহলে টিউবাল ড্যামেজ, টিউবাল রিকনস্ট্রাকটিভ সার্জারি, টিউবাল লাইগেশন, টিউবাল এন্ডোমেট্রিওসিস এবং পিআইডি থেকে টিউবাল ড্যামেজ, সেক্ষেত্রেও এখানে একটোপিক প্রেগনেন্সির চান্সেস আছে। এবার আমরা ব্রাকি কজগুলোতে আসি। আর এটা হচ্ছে আইইউসিডি। আইইউসিডি তো ইউটেরাইন ইমপ্ল্যান্টেশন হতে পারে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউটেরাসে হচ্ছে না, তো ইমপ্ল্যান্ট হচ্ছে টিউবে। তারপর যদি প্রিভিয়াস একটোপিক প্রেগনেন্সির কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে, এবার হিস্ট্রিতে আসি। প্রিভিয়াস একটোপিক প্রেগনেন্সি হিস্ট্রি থাকলে তার এখনও হতে পারে। আর হিস্ট্রি অফ দ্য ইনফার্টিলিটি মানে কি, এরকমও হতে পারে যে পেশেন্টের ইনফার্টিলিটির কজ হচ্ছে টিউবের কোনো সমস্যা, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হিস্ট্রি অফ ইনফার্টিলিটি থাকলে একটোপিক প্রেগনেন্সির চান্সেসটা বেশি থাকে। আর্ট প্রেগনেন্সি, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, এই যে আইভিএফ, তারপর আইইউআই বাইপাস, এরা কী করে, ন্যাচারাল জার্নি অফ দ্য এগকে বাইপাস করে, তখন একটোপিক রিস্কটা অনেক বেশি বেড়ে যায় আউটসাইড দ্য ইউটেরাসে। প্রিভিয়াস যদি ইনডিউস অ্যাবর্শন থাকে, অ্যাবর্শনও কিন্তু এন্ডোমেট্রিয়ামকে ড্যামেজ করে দেয়। ড্যামেজ করে দিলে দেখা যায় যে সেটা ইন্সপায়ার্ড হয় টিউবে আর কি ইমপ্ল্যান্ট হওয়ার জন্য। তারপর স্মোকিংয়ে সিলিয়ারি মোশনে হ্যাম্পার করে এবং তখন দেখা যায় যে এগ হচ্ছে ইউটেরাসে প্রপারলি রিচ করতে পারে না, ডেভেলপমেন্ট ইরোর্স অফ দ্য টিউব। তাহলে ম্যাক্সিমাম কেসে আমরা টিউবের হচ্ছে কথাগুলোই বলে নেব। তাহলে আমরা আরেকবার একটু দেখি কি কি হবে। টিউবাল ড্যামেজ যদি কোনো কারণে হয়, টিউবাল ড্যামেজ যদি কোনো কারণে হয় তাহলে সেটাই হচ্ছে মেনলি কজ। আর ডেভেলপমেন্টের ইরোর হতে পারে, ড্যামেজ হতে পারে। এবং তারপরে হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি এবং হচ্ছে গিয়ে লাইগেশন, এই দুটা। তারপর আছে এন্ডোমেট্রিওসিস, টিউবাল এন্ডোমেট্রিওসিস। আবার স্পোকিং বা হচ্ছে অ্যাবর্শন, এই সমস্ত কেসেও টিউবের সমস্যা হয়, বা পিআইডি, এগুলোতেও টিউবের সমস্যা হয়। এবং যেটা হচ্ছে প্রিভিয়াস কেস থাকলে, হিস্ট্রি অফ দ্য ইনফার্টিলিটি, দুটো হিস্ট্রি, একটা হচ্ছে প্রিভিয়াসলি একটোপিক প্রেগনেন্সি হিস্ট্রি, প্রিভিয়াসলি
ইনফার্টিলিটির হিস্ট্রি, আর আর্ট প্রেগনেন্সি যদি থাকে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি দিয়ে, এবং ইউজ অফ দ্য আইসিটি থাকবে। তো এগুলো, তো এটা কেন হচ্ছে ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে, এটা হচ্ছে কোশ্চেন। কেন হচ্ছে, হোয়াট আর দ্য পসিবল। আচ্ছা, তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং সালফিনজাইটিস হচ্ছে ইনক্রিজ হচ্ছে, তো তার কারণে মোর পেলভিক ইনফেকশন হচ্ছে। কারণ মোর পেলভিক ইনফেকশন হলে কি হয়, হায়ার একটোপিক রিস্ক থাকে। তো রাইজ ইন প্রেগনেন্সি আফটার আর্ট ফলোয়িং আর্ট প্রসিডিউর, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক যেহেতু অনেক বেশি পরিমাণে বাড়তেছে, মানে মেনলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বাড়তেছে, প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ যেই টেকনিকগুলো আছে সেগুলো বাড়তেছে, এবং টিউবাল সার্জারি বা টিউবাল লাইগেশনও বাড়তেছে মানুষের। মানে মানুষ যেরকম হচ্ছে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক ইউজ করছে, তেমনি টিউবাল সার্জারি বা লাইগেশন করতেছে, বা STI বাড়তেছে, এবং আর্লি ডিটেকশন অফ দ্য কেসেস। প্রিভিয়াসলি দিস কেসেস ওয়ার মিসড, মানে আর যে তোমার যেহেতু আমাদের গুড টেস্ট আছে, সেই কারণে আমরা কিন্তু এই সমস্ত কেস ইজিলি ডিটেক্ট করতে পারি, যেমন বিটা ECG বা আল্ট্রাসাউন্ড ডিটেকশনও আমরা ভালো করতে পারতেছি। তো সেসব কারণে আমাদের কেসও হচ্ছে ইনসিডেন্সও তত বেশি বাড়তেছে। তো এই যে আমরা যেটা পড়ে আসছিলাম আমাদের দত্ত থেকে, যে টিউবাল মোল, টিউবাল অ্যাবর্শন, টিউবাল রাপচার, এই তিনটা আমরা পড়েছি। কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি, যেটা হচ্ছে সেকেন্ডারি প্রেগনেন্সির কথা বলেছে। টিউবাল পারফোরেশন অ্যান্ড এখানে টিউবাল মোল সম্পর্কে যেটা আমরা পড়েছিলাম, যে টিউবাল মোল কী হতে পারে, যে এখানে কমপ্লিট অ্যাবর্শন হতে পারে, কমপ্লিট অ্যাবজর্পশন হতে পারে, আর অ্যাবর্শন হতে পারে। অ্যাবর্শন হলে সেটা হচ্ছে পেলভিকে বা হেমাটোসিল ডেভেলপ করবে, লাইক পাউচ অফ ডগলাসে অনেক বেশি পরিমাণে হচ্ছে ব্লাড কালেকশন থাকবে। টিউবাল অ্যাবর্শন হতে পারে, সেটা কমপ্লিট হলে সেটা হচ্ছে পেলভিক হেমাটোসিল থাকবে, আর ইনকমপ্লিট হলে ডিফিউজ ইন্ট্রাপেরিটোনিয়াল হেমোরেজ থাকবে, মানে পুরো পেটে হচ্ছে ব্লাড ছড়া যাবে ইনকমপ্লিট যদি হয়। তো কিছু ইনকমপ্লিট যদি অ্যাবর্শন হয়, তাহলে হচ্ছে কিছু পরিমাণ টিস্যু হচ্ছে টিউবের ভেতরে থেকে যাবে, তো তখন হচ্ছে ব্লিডিং, অ্যাবডোমেনে ব্লিডিং হতেই থাকবে, তখন হচ্ছে এটা বেশি ডেঞ্জারাস, এবং কন্টিনিউড ব্লিডিং হয় অ্যাবডোমেনে, তখন সেটা হচ্ছে পুরা ইন্ট্রাপেরিটোনিয়ামে ছড়া যাবে। আর যদি কমপ্লিট অ্যাবর্শন হয়, তো প্রোডাক্ট তো এক্সপেলড আউট হয়ে গেছে, ব্লিডিং কালেক্টস ইন দ্য পেলভিস, সব ব্লিডিংটা হচ্ছে পেলভিসে জমা হচ্ছে, তখন সেটা হচ্ছে পেলভিক হেমাটোসিল হবে। ঠিক আছে, তাহলে ডিফিউজ হলে সেটা বেশি ডেঞ্জারাস হবে, এবং সেটা হচ্ছে ডিফিউজ ইন্ট্রাপেরিটোনিয়াল হেমোরেজ হবে। আচ্ছা, টিউবাল মোলের কথা বললাম, টিউবাল অ্যাবর্শনের কথা বললাম, মানে যেটা টিউবাল রাপচারের কথা বললাম, অ্যান্ড টিউবাল রাপচার তো হচ্ছে এটাই, যে ফ্লাডস ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, সেটা হচ্ছে টিউবাল রাপচার। টিউবাল পারফোরেশন আছে, এটা হচ্ছে টিউব আস্তে আস্তে হচ্ছে ইরোড হয়ে যায়, সাডেন রাপচার হয় না, বাট লিডস সেম ব্লিডিং রিস্ক। আচ্ছা, তো সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি হতে পারে, যেটার কথা আমরা বলেছিলাম। এটাই যে পসিবল আউটকাম। ওকে, এবার আমরা টাইপসে চলে আসি, কী টাইপসের আছে। এখান থেকে টাইপটা বেশি পড়া ইজি। দেখো, অ্যাকিউট যেটা, অ্যাকিউট অ্যাক্টোপিক প্রেগনেন্সি, সেটা হচ্ছে রাপচার্ড অ্যাক্টোপিক প্রেগনেন্সি, আর একটা হচ্ছে আনরাপচার্ড, আর একটা হচ্ছে ক্রনিক বা সাব অ্যাকিউট। এখন আনরাপচার যেটা, সেটা হচ্ছে আমরা ইনসিডেন্টালি ডায়াগনোসিস করে ফেলি আনরাপচারটা, আর রাপচার হচ্ছে গিয়ে যেটা হচ্ছে অ্যাকিউট টিউবাল রাপচার আর অ্যাবর্শন। তো এবার আমরা অ্যাক্টোপিক প্রেগনেন্সির ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। ফার্স্টে আমরা ডায়াগনোসিসে আসি। ডায়াগনোসিসে আমরা ম্যাক্সিমাম কেসে পেশেন্ট প্রোফাইলটা কী পাবো, পেশেন্টের প্রোফাইলে দেখবো যে পেশেন্টের রিপ্রোডাক্টিভ এইজের, মানে 20 থেকে 30 বছর, এটা হচ্ছে ফার্টিলিটি রেটটা তখন হাইয়েস্ট থাকে। নালিপিউরাস ওমেন, তো ওমেন উইথ নো প্রিভিয়াস ডেলিভারি, একটা হাই রিস্ক থাকে টিউবাল প্যাথোলজির, কারণ তাদের ইনফার্টিলিটি একটা ট্রিটমেন্ট হয়ে থাকতে পারে, অথবা টিউবাল প্যাথোলজি হয়ে থাকতে পারে, সেখানে সে নালিপেরাস। লং পিরিয়ড অফ দ্য ইনফার্টিলিটির একটা হিস্ট্রি থাকবে, কারণ সেক্ষেত্রে তার হচ্ছে টিউবাল দেখা যাচ্ছে যে টিউবাল ফাংশনে কোনো ইম্পেয়ারমেন্ট আছে, তার কারণে সে নালিপেরাস এবং ইনফার্টিলিটি একটা হিস্ট্রি আছে। তো একটা রিপ্রোডাক্টিভ এজের ওমেন আসলো, যার কিনা বাচ্চা নেই, এবং সে
সে অনেক বছর ধরে তার বাচ্চা নেই, এরকম হতে পারে। আচ্ছা, এবার সিমটম কী কী আমরা সিমটম দেখতে পারবো। এখানে পেশেন্টের শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া থাকবে, মানে দেখা যায় যে একটিপি প্রেগনেন্সি প্রেজেন্ট আফটার আ মিসড পিরিয়ড। তো ইমপ্লান্টেশন যেহেতু হয় টিউবের মধ্যে এবং সেটা হচ্ছে 6 থেকে 8 উইকে অফ গেস্টেশনে রাপচার হয়ে যায়, তাহলে অ্যামেনোরিয়াটা শর্ট থাকবে। ঠিক আছে, তাহলে ইমপ্লান্টেশন হলে তো অবশ্যই পিরিয়ড থাকবে না অ্যান্ড 6 থেকে 8 সপ্তাহ মানে মোটামুটি 2 মাস। ঠিক আছে, 2 মাস পরে যেহেতু এটা রাপচার হয়ে যেতে পারে টিউবটা, তো তখন ব্লিডিং হতে পারে, বাট 2 মাস ধরে তার কোনো ব্লিডিং হবে না। অ্যাবডোমিনাল পেইন থাকবে, রাপচার পেরিটোনিয়ামকে ইরিটেট করবে এবং টিউবাল স্পাজম করবে, তখন পেইন হবে। এটা 100% সব কেসে থাকবে। ভেজিনাল ব্লিডিং থাকবে, ব্লিডিং অকার্স because this residual lining sheds without chorionic villi supporting the uterus. ভমিটিং থাকতে পারে, সাডেন রাপচার কেসেস পেরিটোনিয়াল ইরিটেশন হয়ে হাইপোভলিমিক শকে গিয়ে হচ্ছে দেখা যায় যে এরকম হতে পারে। ভমিটিং অ্যান্ড ফেন্টিং অ্যাটাক হতে পারে হচ্ছে হাইপোভলিমিক শকে গিয়ে। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই জেনারেল এক্সামিনেশনে। আচ্ছা, আরেকটা বিষয়, কেন ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, এটা হচ্ছে অনেকের মাথায় প্রশ্নটা থাকতে পারে। এটা একটা হরমোনাল বেসিসে, মানে কন্ট্রাসেপশনের পরে ট্রফোব্লাস্ট সেল থেকে হচ্ছে নর্মালি হচ্ছে মানে দেখা যাচ্ছে আফটার কনসেপশন not contraception, after conception the trophoblast cell of the ectopic pregnancy beta icis still secrete করে এবং তার কারণে কিন্তু এন্ডোমেট্রিয়ামটা স্টিমুলেট হয় টু ফর্ম আ ডেসিডুয়া জাস্ট লাইক দ্য নর্মাল প্রেগনেন্সি। তো নর্মাল প্রেগনেন্সিতে কোরিওনিক ভিলি ইনভেট করে এন্ডোমেট্রিয়ামে এবং এটাকে স্ট্যাবিলাইজ করে ডেসিডুয়াকে, বাট ইন ectopic pregnancy ইউটেরাসটা এমটি থাকে, ডেসিডুয়াস ডেভেলপস বাট নট সাপোর্টেড বাই দ্য গ্যাস্ট্রোসোনাল স্যাক। তো ডেসিডুয়াল লেয়ারটা আস্তে আস্তে ব্রেক হয়ে যায় এবং শেডিং হয় এবং ব্লিডিং হয়। তো এই যে ব্লিডিংটা ইউজুয়ালি অনেক ইরেগুলার হয়, স্পটিং টাইপের, ডার্ক ব্রাউন ওল্ড ব্লাড মিক্সড উইথ ডেসিডুয়াল কাস্ট পিস অফ এন্ডোমেট্রিয়াম শেপড লাইক ইউটেরাইন ক্যাভিটি। তো ইউটেরাইন ক্যাভিটির ব্রেনের ডেসিডুয়াটা যেটা তৈরি হয়েছিল সেটা ব্রেক থ্রো হয়ে যেতে পড়ে যাচ্ছে, সেই কারণে এরকম হবে। ডিফারেন্সিয়েশন ফ্রম অ্যাবর্শন, তো থ্রেটেন অ্যাবর্শনে আমরা, আচ্ছা এটা যদি আমি দেখি যে থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা ব্লিডিংটা হচ্ছে হেভিয়ার হবে। আমি এই যে থ্রেটেন অ্যাবর্শনের ব্লিডিং আর এই ব্লিডিংয়ের মধ্যে কীভাবে পার্থক্য করব। তো রাপচার ectopic pregnancy ব্লিডিংটা হচ্ছে পেইনটা আরও বেশি হবে এবং এটা হেমোপেরিটোনিয়াম মোর ব্লাড যাবে, আর থ্রেটেন অ্যাবর্শনের হচ্ছে ব্লিডিংটা হচ্ছে বেশি হবে প্লেনের থেকে, আর ectopic pregnancy পেইনটা বেশি হবে ব্লিডিংয়ের থেকে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম যে জেনারেল এক্সামিনেশনে আমরা কী কী দেখব। জেনারেল এক্সামিনেশনে পেশেন্টটা একদম হচ্ছে কনসিয়াস থাকবে, লুকস ব্লাঞ্চড, তারপর লাইজেস কোয়াইট অ্যান্ড কনসিয়াস। তো এটা মানে হচ্ছে মানে পেশেন্টকে দেখে পেইল মনে হবে, কোয়াইট থাকবে আর অ্যানিমিয়া থাকবে সিভিয়ার। তো এখানে হচ্ছে পেশেন্টের শকের ফিচার থাকবে, আমরা জানি শক হলে হাইপোটেনশন, শক হচ্ছে দেখা যায় যে অনেক বেশি পরিমাণ ব্লিডিং হওয়ার কারণে পেশেন্ট শকে চলে যেতে পারে, যেহেতু ectopic pregnancy প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। র্যাপিড অ্যান্ড ফিবল পালস থাকবে, ব্লাডের প্রেশার কমে যাবে, যেহেতু ব্লিডিং হয়েছে তাহলে পালসটাও হচ্ছে দেখা যায় যে র্যাপিড অ্যান্ড ফিবল হবে। ঠান্ডা কোল্ড ক্যামি স্কিন থাকবে, কজ দেখা যায় যে পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে যাচ্ছে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা দেখবো যেহেতু ইন্টারনাল ব্লিডিং হয়ে গেছে তাহলে দেখা যায় যে অ্যাবডোমেনটা টেন্ডার হয়ে গেছে, কোনো মাস পাবো না, রাপচার ectopic may not leave a distinct mass, ব্লাডটা হচ্ছে মানে পুরাটা জায়গায় ব্লাড হচ্ছে স্প্রেড হয়ে গেছে, তাহলে কোনো মাস পাবো না। আমরা বাইবেলটাকে ডিস্টেন্ডেড দেখতে পারি, কজ হচ্ছে
প্যারালাইটিক আলিয়াস ডেভেলপ করতে পারে পেরিটোনিয়াল ইরিটেশনের কারণে। মাসেল গার্ড নাই, তার পেরিটোনাইটিসের যেরকম মাসেল গার্ড থাকে, গার্ডিং ইজ মিনিমাল বিকজ ব্লাড ইজ নট হাইলি ইরিটেশন। তো পুরো অ্যাবডোমেন জুড়ে তো ব্লাড হচ্ছে স্প্রেড আউট হয়ে গেছে, বাট মাসেল গার্ডটা ড্রেনে থাকে না, কাজ ব্লাড খুব একটা ইরিটেটিং সাবস্টেন্সও না যেটা কিনা পেরিটোনাইটিস করে মাসেল গার্ড করতে পারে। যেহেতু ইন্টারপেরিটোনিয়াল যে ফ্লুইড আছে এখানে ব্লাড পুরা হচ্ছে পেরিটোনিয়ামে ভরে গেছে, তার শিফটিং ডালনেস প্রেজেন্ট থাকবে। আচ্ছা, তারপর দেখব অনসেটটা অ্যাকিউট, হঠাৎ করে অনসেট হবে। ওকে, এবার আমরা চলে যাই আচ্ছা পারসিস্টেন্ট ইউনিলাটারাল আনইজিনেস প্রেসিডেন্ট। এবার আমরা চলে যাই পেলভিক এক্সামিনেশনে। পেলভিক এক্সামিনেশনে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে জেন্টাল এক্সাম লাগবে, তো যাতে হচ্ছে বেশি পরিমাণে ব্লিডিং আমি প্রভোগ না করি, তো সেক্ষেত্রে আমার অবশ্যই হচ্ছে একদম জেন্টলি, শুড বি ভেরি জেন্টাল, অ্যাজ vaginal examination may precipitate more bleeding due to manipulation. তো ভ্যাজিনাল মিউকোসা আমরা কীরকম দেখবো, ব্লাঞ্চড হোয়াইট থাকবে এটা। তো এটা হচ্ছে শক আর অ্যানিমিয়ার একটা ফিচার, যে ব্লাঞ্চড হোয়াইট থাকা। তো এই যে ব্লাঞ্চড, এটা দিয়ে আসলে কি বুঝিয়েছে? তো এটা দিয়ে বোঝায় যে অনেক বেশি মানে হোয়াইটিশ আর কি। ব্লাঞ্চড মানে হচ্ছে মেনলি পেল হোয়াইটিশ অর ড্রেইনড অফ নর্মাল কালার। হ্যাঁ, সিভিয়ার ব্লাড লসে হাইপোভলিমিয়া হলে কি হয়, যে অ্যানিমিয়া ডেভেলপ করে এবং ওই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে। তো ওই টাইমে যে এরকম সাদা দেখা যায় পেইল আর কি, ওটাই হচ্ছে ব্লাঞ্চড হোয়াইট। ঠিক আছে, তো আমরা ভ্যাজিনাল মিউকোসা দেখবো ব্লাঞ্চড হোয়াইট, কজ অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয়েছে। তারপর আমরা যেটা দেখব যে ইউটেরাইন সাইজটা সেটা স্মলার দেন এক্সপেক্টেড, কারণ ইউটেরাসটা এমটি বিকজ প্রেগনেন্সি ইজ অ্যাক্টোপিক। আচ্ছা, এক্সট্রিম টেন্ডারনেস থাকবে অন দ্য মুভমেন্ট অফ দ্য ফর্নিক্স, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস, কারণ হচ্ছে পাউচ অফ ডগলাসে ব্লাড আছে। ঠিক আছে, তাহলে পাউচ অফ ডগলাসে ব্লাড থাকার কারণে আমরা সার্ভাইকাল মোশনে টেন্ডারনেস পাবো। সার্ভাইকাল মোশন টেন্ডারনেসটা কি, মানে সার্ভিক্স যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে পেশেন্ট ব্যথা পাবে। আচ্ছা, তারপর দেখব নো মাস ইজ ইউজুয়ালি ফেল টু দ্য ফর্নিক্স। ফর্নিক্সে কোনো মাস নাই, ইউটেরাসেও কোনো মাস নাই, আলটিমেটলি কোনো মাস তো না থাকবেই না, জাস্ট ইউটেরাসটা ফ্লোট করবে অ্যাজ ইফ ইন ওয়াটার। ইউটেরাসটা ফ্লোট করবে, ভ্যাজিনাল মিউকোসাটা হোয়াইট হবে, ইউটেরাসটা হালকা বাল্কি হতে পারে যেহেতু ডেসিডুয়া ফর্মেশন হয়েছে। তখন আমরা তো জানি যে ডেসিডুয়া ঠিকই ফর্মেশন হয় ইউটেরাসে। ইউটেরাস মে বি স্লাইটলি এন্ডার্স টু ডেসিডুয়া ফর্মেশন, বাট কোনো গ্যাস্ট্রেশনাল স্যাক তো তৈরি হয়নি। তো গ্যাস্ট্রেশনাল এইজ অনুযায়ী কিন্তু আমরা যতখানি এক্সপেক্ট করব ততখানি কিন্তু আমাদের মানে ইউটেরাসটা বড় হবে না। তাহলে ভ্যাজাইনা গেল, ইউটেরাস গেল, এবং সার্ভাইকাল মোশন আমরা টেন্ডারনেস পাবো। তো পাউচ অফ ডগলাস যদি ব্লাড জমা হয় তখন পেরিটোনিয়ামকে ইরিটেট করে। তো কোনো সার্ভিস যদি আমি মুভ করি তাহলে দেখা যাবে যে পেরিটোনিয়ামটা হচ্ছে স্ট্রেচ হবে। পেরিটোনিয়ামটা স্ট্রেচ হলে তখন একটা শার্প পেইন আমরা পাবো। তাহলে ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস সবই আমরা দেখলাম, যে এভাবে আমাদের পেলভিক এক্সামিনেশনটা দেখা হলো। এবার আমরা ইনভেস্টিগেশনে চলে যাই। আচ্ছা, ইনভেস্টিগেশনে আমরা প্রথমেই দেখব যে এটা একেবারে রুটিন ইনভেস্টিগেশনের মতোই। ফার্স্ট হচ্ছে ব্লাড গ্রুপ, তারপর মানে ব্লাড সিবিসি আর কি, সিবিসি, তারপর ব্লাড গ্রুপ RH টাইপিং, এগুলো করতে হবে। এগুলো রুটিনের মধ্যেই পড়ে। এবং ইউরিন ফর প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা বিটা এসিজি লেভেল এটা দেখব। তারপর ল্যাপারোস্কোপি, এটা হচ্ছে কনফার্মেশন ফর ডায়াগনোসিস এবং রিমুভাল অফ দ্য একটোপিক মাস।
তাহলে ল্যাপারোস্কোপিটা এখানে খুবই ইম্পর্টেন্ট, যে ল্যাপারোস্কোপি দিয়ে এটা ডায়াগনোসিসও করা যায়, তার পাশাপাশি হচ্ছে যেটা করা যাচ্ছে যে মাছটাকে আমরা রিমুভও করতে পারি। তাহলে এই যে ইনভেস্টিগেশন এক একটা আমি যদি একটু দেখি যে পারপোজটা কী, প্রত্যেকটা ইনভেস্টিগেশনের কী পারপোজ। তো ফার্স্টে যদি দেখি যে আমরা যে কারণে CBC-ESR করা হয় সেটা হচ্ছে যে অ্যানিমিয়া আছে কিনা ডিটেক্ট করার জন্য, ব্লাড গ্রুপিং আর আইরিস ট্যাপিং করে ট্রান্সফিউশনের জন্য, যেহেতু অনেক বেশি পরিমাণে ম্যাসিভ ব্লিডিং হয়েছে তাকে ট্রান্সফিউশনের জন্য রেডি করার জন্য তো ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করা হবে। তো এটা হচ্ছে বেটার রেজলিউশনে দেখা যায় এবং একটিপিক প্রেগনেন্সিকে ভেরি আর্লি ডিটেক্ট করতে পারে। তো আমরা দেখব যে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি দিয়ে কি করা হয়। এখানে ভ্যাজাইনা, এটা একটা আলট্রাসাউন্ড, যেখানে আলট্রাসোনোগ্রাফি আর কি, যেখানে ভ্যাজাইনা দিয়ে প্রোব ঢুকানো হয় এবং তার কারণে কিন্তু আমরা পেলভিসের যে স্ট্রাকচারগুলো, এই পেলভিসের স্ট্রাকচারগুলো ভালো মতো দেখতে পারি। তো সেখানে দেখবো ইউটেরাসটা টোটালি এমটি থাকবে, যেহেতু যদিও প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, এবং ফ্লুইড পাবো আমরা পাউচ অফ ডগলাসে, যেহেতু হেমোপেরিটোনিয়াম থাকে আমাদের একটোপিক প্রেগনেন্সি কেসে। এবং প্রেগনেন্সি টেস্টে আমরা দেখবো যে বিটা HCG থাকবে ইউরিনে। পজিটিভ টেস্ট কনফার্ম করে প্রেগনেন্সি বাট ক্যানট লোকালাইজ করতে পারে না। তো একটিপিক প্রেগনেন্সি হলে একটা উইকলি পজিটিভ বিটা HCG প্রোডাকশন হবে, বিকজ এখানে কিছু এটা হচ্ছে ট্রপোপ্লাস্ট তো আছেই, ট্রপোপ্লাস্ট থেকে কিছু পরিমাণ তো বিটা HCG তো রিলিজ হচ্ছেই, তাই না? তো বায়োকেমিক্যাল টেস্টে আমরা দেখবো যে সেরাম যে বিটা HCG লেভেল সেটা হচ্ছে ডাবল টাইমটা অনেক প্রলং হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে যে বিটা HCG লেভেল এতই কম হবে। নর্মালি প্রেগনেন্সিতে কি হয় যে 48 ঘন্টার মধ্যে সেটা ডাবল হয়ে যায়। তো এখানে একটিপিক প্রেগনেন্সি হলে বিটা HCG লেভেল 48 ঘন্টার মধ্যে ডাবল হবে না, তো ডাবলিং টাইমটা প্রলং হয়ে যাবে। তো সিরিয়াল ভ্যালুস অফ ডিফারেন্ট, তো এটার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি নর্মাল প্রেগনেন্সি সাথে একটিপিক প্রেগনেন্সি। তারপর আমরা দেখবো যে সেরাম প্রোজেস্টেরন, এটা হচ্ছে <5 ng/ml। সেটা যদি হয় তাহলে আমরা এটা একটোপিক প্রেগনেন্সি হিসেবে ধরে নিতে পারি। তো সেরাম প্রোজেস্টেরন যদি 5 ng/ml এর কম কেন হবে? তো আমরা জানি যে প্রোজেস্টেরন নর্মালি কর্পাস লুটিয়াম দিয়ে প্রোডাকশন হয়। প্রোজেস্টেরনটা আসে কর্পাস লুটিয়াম থেকে, এবং প্রোজেস্টেরনের ফাংশন হচ্ছে মেনলি এন্ডোমেট্রিয়ামকে মেনটেন করা, যাতে প্রেগনেন্সিটা কন্টিনিউ হয়, এবং মেনস্ট্রুয়াল শেডিংটা প্রিভেন্ট করা। বাট একটোপিক প্রেগনেন্সিতে কী হয় যে প্রেগনেন্সি ইজ ইউজুয়ালি অ্যাবনর্মাল, নন ভায়াবল, এবং ট্রপোপ্লাস্ট টিস্যু, যেটা প্লাসেন্টাল টিস্যু, অনেক উইক থাকে বিকজ এটা রং প্লেসে সে গ্রো করতেছে। তো ট্রপোপ্লাস্ট টিস্যু যেহেতু উইক, তাহলে তার থেকে ওই যে উইক ট্রপোপ্লাস্ট থেকে অনেক কম পরিমাণে বিটা HCG, যেটা আমরা বললাম যে বিটা HCGর পরিমাণ অনেক কমে যাবে, তো অনেক কম পরিমাণে বিটা HCG রিলিজ হচ্ছে। এবং বিটা HCG কী করে? কর্পাস লুটিয়ামকে স্টিমুলেট করে। তাহলে কম পরিমাণে বিটা HCG যদি রিলিজ হয় তাহলে কর্পাস লুটিয়াম হচ্ছে খুব ভালো মতো স্টিমুলেট হবে না, এটা স্টিমুলেশন কমে যাবে, এবং তার কারণে কি হবে, প্রোজেস্টেরনের যে পরিমাণ, সেই প্রোজেস্টেরনের পরিমাণও কমে যাবে। আমরা জানি যে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন সিক্রেশন হয়, আর কর্পাস লুটিয়ামকে স্টিমুলেট করার জন্য আমরা বিটা HCG লাগে। তাহলে সেরাম প্রোজেস্টেরন অবশ্যই অনেক কম হবে যদি একটিপিক প্রেগনেন্সি থাকে। তো সেরাম প্রোজেস্টেরন 5 ng/ml থেকে হচ্ছে কম হয়, তো প্রেগনেন্সি হচ্ছে গিয়ে তোমার একটোপিক প্রেগনেন্সি সাজেস্ট করে। আর সেরাম প্রোজেস্টেরন যদি 25 ng থেকে বেশি হয় তাহলে এটা হেলদি আর ইন্টারইউটেরাইন প্রেগনেন্সিকে সাপোর্ট করে। আচ্ছা, এবার আমরা ল্যাপারোস্কোপিতে চলে যাই, সরাসরি ল্যাপারোস্কোপিতে যাই। ল্যাপারোস্কোপির কথা কি বলেছে? ল্যাপারোস্কোপি একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। এখানে আমরা একটিপিক প্রেগনেন্সি সাইট, অ্যামাউন্ট অফ দ্য হেমোপেরিটোনিয়াম, কন্ডিশন অফ দ্য অপোজিট টিউবার ওভারিগুলো দেখতে পারি। এটা ডায়াগনোসিস প্লাস থেরাপিউটিক দুটা কাজেই ইউজ করা হয়। রিমুভ করে দিই আমরা একটিপিক অ্যাট দ্য সেম টাইম। কালদোসেন্টেসিস, এটা হচ্ছে ওল্ড ডায়াগনোসিস মেথড। এখানে নিডল ইনসার্ট করা হয় পোস্টেরিয়র ফর্নিস অফ দ্য ভ্যাজাইনা দিয়ে ইন্টু পালস অফ দ্য ডগলাস। তো ভ্যাজাইনার পোস্টেরিয়র ফর্নিসে পালস অফ দ্য ডগলাসে নিডল ইনসার্ট করে দেওয়া হয়। তো তখন যদি ব্লাড অ্যাসপায়ার্ট হয়ে আসে তাহলে বুঝবো এটা হেমোপেরিটোনিয়াম কনফার্ম করছে।
এবং নট যদি কোনো ক্লটিং ব্লাড না থাকে ফ্রম হেমোপোয়েটেরিয়াম তাহলে আমরা বুঝবো এটা ডিফাইব্রিনেটেড। তো আমরা যে দেখলাম যে এটা আসলে কার্লোসেন্টিসিসটা রিয়ারলি ইউজ করা হয়, এখন ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফিটা ফাস্টার, আর ল্যাপারোস্কোপিও তো হচ্ছে অ্যাভেলেবেল আছে। তারপর ডায়ালিটেশন এবং কিউরিটেজ, এটা হচ্ছে দেখা যায় যে ইনভেস্টিগেশন প্রসিডিউরের মধ্যে পড়ে। তো এখানে এই প্রসিডিউরে সার্ভিক্সটাকে ডায়ালাইট করা হয় এবং এন্ডোমেট্রিয়ামটাকে স্ক্র্যাপ করা হয়, যে টিস্যু ভিতরে ইউটেরাসের টিস্যুটা সেটাকে অবটেন করার জন্য ফর এক্সামিনেশন। তো আমরা যদি ভেতরে হচ্ছে শুধুমাত্র কোরিওনিক, এখানে যদি শুধুমাত্র ডেসিডুয়া পাই এবং কোনো কোরিওনিক বিলি ওখানে না পাই তাহলে বুঝবো যে ওখানে প্রেগনেন্সি হয় না, ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি নাই। কোরিওনিক বিলি যদি অ্যাবসেন্ট থাকে তাহলে বুঝবো যে এখানে হচ্ছে একটোপিক প্রেগনেন্সিকে সাজেস্ট করবে। তো যদি শুধুমাত্র ডেসিডুয়া আছে, কোনো কোরিওনিক বিলি এখানে আসে নাই, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে টোটালি এটা হচ্ছে পুরাপুরি কি বলবো একটোপিক প্রেগনেন্সিকে সাজেস্ট করবে, স্ট্রংলি সাজেস্ট করবে একটোপিক প্রেগনেন্সিকে। তো প্রেগনেন্সি কনফার্মেশনের জন্য আমরা জানি সেরাম বিটা এক্সজি করি, সাইট কনফার্মেশনের জন্য ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করি, এবং একটোপিক প্রেগনেন্সি কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আমরা একটোপিক প্রেগনেন্সি কনফার্ম ডায়াগনোসিসের জন্য ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি করে থাকি। তো এবার আমরা ট্রিটমেন্টে চলে যাই। যেটা করতে হবে, এটা যেহেতু একটা সিভিয়ার কেস, আমাদের ইমিডিয়েট হসপিটালাইজেশনে যেতে হবে। অ্যান্ড যেটা করতে হবে যে সাইমালটেনিয়াস রিসার্টিজেশন এবং ল্যাপারোটমি দুটোই একসাথে করতে হবে। তো রিসার্টিজেশনের মধ্যে আমাদের যে পরিমাণ ব্লিডিং হলো সেটাকে কম্পেনসেট করার জন্য অনেক হোয়াইট বোর্ড আইভি চ্যানেল ওপেন করে আইভি ফ্লু দিতে হবে, পাশাপাশি হচ্ছে ব্লাড ট্রান্সমিশনও দিতে হবে, এবং ব্যথা কমানোর জন্য পেথিডিন দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে একটু ইনফেকশন কমানোর জন্য। তার পাশাপাশি হচ্ছে ক্যাথেটারাইজেশন করতে হবে। তারপরে আমরা দেখব যে ইউরিন আউটপুটটাকে মনিটর করার জন্য আমাদের ক্যাথেটারাইজেশন করতে হবে, যে আসলে পেশেন্টটা কি শক থেকে উঠলো নাকি, তাই না। ইমিডিয়েট ল্যাপারোটমি আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া এবং ক্লাম্পিং অফ ব্লিডিং ভেসেল। তো এটা হচ্ছে ইমিডিয়েট ল্যাপারোটমি করতে হবে, ল্যাপারোটমি প্রেফার্ড when patient is stable।